হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট। এই এসএসসি 2016 এবং নতুন এসএসসি অর্থাৎ এসএলএসটি পরীক্ষার্থীদের জন্য বিরাট বড় একটা সুখবর, যেটা হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই, অর্থাৎ সকাল সকাল কিন্তু আমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো মাঝরাতে অর্থাৎ 29 তারিখ কিন্তু দ্য কলকাতা গেজেট নামে গেজেট প্রকাশিত হয়েছিল। তার আমি ইন ডিটেলস ভিডিও নিয়ে চলে আসবো আজকেই তোমাদের সামনে অন স্ক্রিনে। তো আজকে আমরা এই বিজ্ঞপ্তির মধ্যে কি রয়েছে সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। ভ্যাকেন্সি কতটুকু কী রয়েছে, বয়সের সীমা কত রয়েছে, বয়স লিমিট বা এজ লিমিট, সিলেবাস কী রয়েছে, এবং এই পরীক্ষাতে কারা কারা বসতে পারবে এবং এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হতে পারে, তার এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওটির মাধ্যমে। তো তোমরা যারা এই মুহূর্তে অনস্ক্রিনে রয়েছে তোমাদেরকে রিকোয়েস্ট করবো এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে যে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে, শেয়ার করবে এবং নিজ নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দেবে। তাহলে আমরা পুরো মেন টপিক অর্থাৎ এই বিজ্ঞপ্তিতে কী রয়েছে, কী বলা রয়েছে, ইজ অ্যান্ড এভরিথিং সমস্তটাই পুরোপুরি ভালোভাবে ইন ডিটেলসে জেনে নেওয়ার চেষ্টা করব আজকে এই ভিডিওটির মাধ্যমে। আমরা এই মুহূর্তে রয়েছি সেই নোটিশে, সেই বিজ্ঞপ্তিতে, যেটা কিন্তু আজকে সকাল সকাল কিন্তু প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পাবলিক ওয়েবসাইটে। তো আমরা দেখতে পাচ্ছ এখানে যে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, যার নোটিফিকেশন দেওয়া রয়েছে এবং ডেট দেওয়া রয়েছে। নোটিফিকেশনে বড় বড় করে লেখা রয়েছে যে সেকেন্ড এসএলএসটি অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাস 9-10 সেকেন্ডারি এবং অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাসেস 11-12 হায়ার সেকেন্ডারি 2025 ইন গভর্নমেন্ট এডেড স্পন্সর সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলস। তাহলে এখানে যেটা রয়েছে যে দ্বিতীয় যে সেকেন্ড এসএলএসটি পরীক্ষাটি হচ্ছে তার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, বিশেষ করে নবম দশম যে রয়েছে, নবম দশম এবং একাদশ দ্বাদশ, এই যে দুটো ক্যাটাগরির জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার্সের পদে রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেটা হচ্ছে গভর্নমেন্ট এইডেড স্কুল, নাহলে স্পন্সর সেকেন্ডারি যে মাধ্যমিক স্কুল রয়েছে, নাহলে হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে। এবার তোমাদেরকে বলে দিই এখানে কী লেখা রয়েছে, টোটালটাই আমরা ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি হয়তো দীর্ঘায়িত হবে, তোমরা কিন্তু পুরোপুরিভাবে দেখো, নাহলে কোনো কিছুই বুঝতে পারবে না কী কারণে এই জিনিসটা, এই বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে সেটা অলরেডি তোমরা অনেকেই অনেক আগে থেকে জানো। তো আরেকবার একটু ইন জিস্টে আমি বলে দেওয়ার চেষ্টা করছি। এখানে কি বলা রয়েছে যে ইন টার্মস অফ দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপিল নাম্বার 4800 of 2024 dated 3rd April 2025 read with the order dated 17th April 2025 in MA number 709 of 2025 the West Bengal School Service Commission has been directed to initiate fresh selection process to the post of assistant teacher for classes etc the post of assistant teacher for classes etc higher secondary school in commission, and the government of West Bengal have already applied for review of the said judgment order, and this exercise is strictly subject to the outcome of the review petition guidelines of the honorable court to be followed by the commission and the government. তাহলে এখানে কি বলা রয়েছে, এই যে রিক্রুটমেন্ট, এই যে বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছে বা প্রকাশিত হয়েছে আজকে, সেটা কার নির্দেশে হয়েছে? যে অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশে তার যে জাজমেন্ট দেওয়া হয়েছিল, যা সিভিল অ্যাপিল নাম্বার দেওয়া রয়েছে 4800 of 2024, যেটা হচ্ছে তার জাজমেন্ট বেরিয়েছিল 3rd এপ্রিল, এবং তার মডিফিকেশন যে ফাইলের জাজমেন্ট, যেটা এমএ অর্থাৎ মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের যে জাজমেন্টটা এসেছিল 17ই এপ্রিল, যেটার এমএ নাম্বার দেওয়া রয়েছে 709 of 2025। তো এটা কিন্তু করা হয়েছে ইনিশিয়েট অফ ফ্রেশ সিলেকশন প্রসেস টু দ্য পোস্ট অফ, যেটা একটা ফ্রেশ সিলেকশন পোস্ট ক্রিয়েট করার জন্য বলা হয়েছিল অ্যাসিস্ট্যান্ট টিচার, যেটা হচ্ছে 9-10 অর্থাৎ নবম দশম এবং 11-12 অর্থাৎ একাদশ দ্বাদশের হায়ার সেকেন্ডারি স্কুলে। এবার কি বলা রয়েছে, দ্য কমিশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর রিভিউ অফ দ্য সেট জাজমেন্ট। যে জাজমেন্টটা করা হয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু এর পরিপ্রেক্ষিতে একটা রিভিউ ফাইল কিন্তু দায়ের করেছে, এবং এই যে অনুশীলন প্রক্রিয়াটি কিন্তু কঠোরভাবে কিন্তু ফলাফলের ওপর নির্ভরশীল। এটাও বলে দেওয়া রয়েছে যে নির্দেশটা আসবে সেটা মাননীয় আদালত থেকে অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে, সেটা কিন্তু ফলো করবে স্ট্রিক্টলিভাবে কমিশন এবং আমাদের রাজ্য সরকার। এবার এখানে বলা রয়েছে যে দিস নোটিফিকেশন ইজ বিং ইস্যুড ফর কন্ডাক্টিং সেকেন্ড এসএলএসটি for selection to the post of assistant teacher etc secondary and higher secondary schools, to the post of assistant teacher for classes 9-10 in higher secondary schools in government aided sponsor secondary এবং higher secondary school in West Bengal against vacancies directed to be filled up by the initiating fresh selection process, and further vacancies may be received from the West Bengal Board of Secondary Education under the West Bengal School Service Commission. Selection for appointment to the post of assistant teachers for upper primary level of classes except work education and physical education classes 9-10 এবং classes 11-12 rules 2025 rules 2025 here in after। তাহলে এখানে কি বলা রয়েছে যে এই যে নোটিফিকেশনটি যেটি কিন্তু জারি করা হয়েছে দ্বিতীয় এসএলএসটি কিসের জন্য, সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার মানে নবম দশম এবং একাদশ দ্বাদশের জন্য, বিশেষ করে মাধ্যমিক স্তরে এবং উচ্চ মাধ্যমিক স্তরে বিভিন্ন গভর্নমেন্ট এডেড স্কুল এবং বিভিন্ন স্পন্সর যে সেকেন্ডারি স্কুল রয়েছে এবং হায়ার সেকেন্ডারি স্কুলে এই ভ্যাকেন্সিগুলি দেওয়া হয়েছে, অর্থাৎ এই নবম দশম এবং একাদশ দ্বাদশের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এবং এই যে ভ্যাকেন্সিটা যেটা কিন্তু রিসিভ করছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। তবে দেখতে পাচ্ছ এবারে এটি শুধুমাত্র কোন কোন সাবজেক্ট ছাড়া তোমাদেরকে বলে দিই, অ্যাকসেপ্ট ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনকে বাদ দিয়ে বাকি সব সাবজেক্টে কিন্তু ভ্যাকেন্সি কম বেশি থাকছে। এবারে কী বলা রয়েছে যে দ্য এন্টায়ার প্রসেস ইজ বিং ক্যারিড আউট স্ট্রিক্টলি উইদাউট প্রেজুডিস টু রাইটস অ্যান্ড contention of the state commission and the vote in their pending review petition in the Honorable Supreme Court of India, and without intending to create any equity or right to any party who may choose to participate in this process. The commission reserves its rights to cancel, withdraw, rescind and or amend the selection process or the terms and conditions thereof at any time hereinafter without অ্যাসাইনিং এনি রিজন। এখানে কী বলা রয়েছে যে সম্পূর্ণ যে প্রক্রিয়াটি রয়েছে এটাকে পরিচালিত করা হচ্ছে স্ট্রিক্টভাবে, যেখানে কারা কারা হেল্ড করাচ্ছে, মানে যেখানে কারোর কোনো কিছুভাবে ক্ষতি করা হচ্ছে না, রাজ্য কমিশন এবং বোর্ডের তাদের কারোর দ্বারা কোনো কিছু কিন্তু ক্ষতি হচ্ছে না, এবং মাননীয় সুপ্রিম কোর্টের দ্বারা কোনোরকমভাবে তাদের যে কোনো ন্যায্য যে অধিকার যেটা রয়েছে সেটাকেও উল্লঙ্ঘন করা হচ্ছে না, মানে ন্যায্য অধিকারকে উল্লঙ্ঘন ছাড়াই কিন্তু এইসব প্রক্রিয়ায় সমস্ত সবাই অংশগ্রহণ করতে পারবে। এবং কারা কারা অংশগ্রহণ করতে পারবে সেটা অবশ্যই নিচে মেনশন করা রয়েছে। এবং যে কোনো কারণে কিন্তু এই যে বিজ্ঞপ্তি বা যেগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু চেঞ্জেবল হতে পারে বা পরিবর্তন হতে পারে। এখানে দিয়েছে যে দেয়ার অফ অ্যাট এনি টাইম হিয়ার ইন আফটার উইদাউট অ্যাসাইনিং এনি রিজন, মানে কোনো কিছু রিজন ছাড়াই কিন্তু পরবর্তী সময় কিন্তু এই যে রাইট যেটা রয়েছে সেটাই কিন্তু ক্যান্সেল করা যেতে পারে, রিজেক্ট করা যেতে পারে, এবং রাইট টু ক্যান্সেল মানে ক্যান্সেল করা যেতে পারে এখানে কিন্তু বলা রয়েছে। দ্য সিলেকশন প্রসেস উইল বি গভর্নড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 1997 অ্যান্ড সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্টস দ্য রুলস 2025 অ্যান্ড রেলিভেন্ট এনসিটি অ্যান্ড স্টেট গভর্নমেন্ট গাইডলাইন্স। তাহলে এই যে টোটাল যে নির্বাচন প্রক্রিয়াটি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস দ্বারা পরিচালিত হবে, যার কমিশন আইন নাম্বার দেওয়া রয়েছে, কমিশন অ্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে 1997 এবং পরবর্তী সংশোধনী নিয়ম এবং 2025 এবং যে প্রাসঙ্গিক যে এনসিটি যেটা রয়েছে এবং স্টেট গভর্নমেন্টের যে নির্দেশিকা যেটা রয়েছে সেটাও কিন্তু মান্যতা দেওয়া হবে। এবারে এখানে একের পর এক করে কিন্তু দেওয়া রয়েছে। প্রথমে হচ্ছে কী কী যে রুলস বা নর্মসগুলো, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো থাকবে। এক নম্বর হচ্ছে এনি সিটিজেন অফ ইন্ডিয়া অনলি মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ টিচার দ্যাট ইজ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাসেস 9-10 অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাসেস 11-12 ইন গভর্নমেন্ট এইডেড স্পন্সর্ড সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলস। প্রথম যেটা রয়েছে কেবলমাত্র ভারতের যে কোনো নাগরিকই শিক্ষক পদের জন্য আবেদন করতে পারেন, অর্থাৎ সহকারী শিক্ষক পদের জন্য নবম দশম শ্রেণী এবং সহকারী শিক্ষক একাদশ দ্বাদশ শ্রেণী সরকারি সাহায্যপ্রাপ্ত বা স্পন্সরকৃত মাধ্যমিক স্কুল এবং উচ্চ মাধ্যমিক স্কুল বা বিদ্যালয়গুলিতে। 2 নম্বর যেটা দিয়েছে এলিজিবল ক্যান্ডিডেটস উইথ দ্য মিনিমাম কোয়ালিফিকেশন laid down in the rules 2025 may apply online only and by no other mode through the official website of the West Bengal School Service Commission, that is এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে। তাহলে কী বলছে যে যারা যারা এলিজিবল ক্যান্ডিডেটস রয়েছে, মানে 2025 সালে যে বিধিমালায় বর্ণিত ন্যূনতম যোগ্যতা সম্পন্ন যোগ্য প্রার্থীরা দ্য ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের, সেখানে শুধুমাত্র অনলাইন করতে পারবেন বা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, এছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু অনলাইন ছাড়া অফলাইনের কোনো রকমভাবে বালাই নেই। এবারে কি বলছে যে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট ফিল ইন ডিটেলস ম্যান্ডেটরিলি রিকোয়ার্ড ইন ফর্ম অ্যান্ড মেক নেসেসারি পেমেন্ট অফ ফিজ অ্যাজ অ্যাপ্লিকেবল। তাহলে আবেদনকারীদের ফর্মে বাধ্যতামূলকভাবে প্রয়োজনীয় সমস্ত বিবরণ পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে এবং প্রযোজ্য ফিজটাও তাদেরকে প্রদান করতে হবে। 3 নম্বর কী দেওয়া হয়েছে এখানে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে অ্যাপার্ট ফ্রম দ্য নর্মস অ্যান্ড কন্ডিশনস laid down in this advertisement and the rules 2025 candidates should specifically note the following। তাহলে কী বলছে যে এই ধরনের যে নর্মস বা কন্ডিশন, এই যে শর্ত ছাড়াও বা শর্তাবলী ছাড়াও এবং 2025 সালের নিয়মাবলী ছাড়াও যেটাকে প্রার্থীদের বিশেষভাবে নিম্নলিখিত বিষয়গুলি মনে রাখা উচিত। যেরকম কী কী দিয়েছে, 1 নম্বর মেল ক্যান্ডিডেট শ্যাল নট বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট ইন এনি গার্লস স্কুল। তাহলে মেল ক্যান্ডিডেটস কোনো রকম পুরুষপাতি কোনো বালিকা বিদ্যালয়ে নিয়োগের যোগ্য হবেন না। এবার স্কেল অফ পে যেটা দিয়েছে অ্যাজ পার এক্সটেন্ড স্টেট গভর্নমেন্ট নর্মস, মানে হচ্ছে যে পে স্কেলটা থাকবে বেতন স্কেল যেটা বিদ্যমান যে রাজ্য সরকার নিয়ম অনুসারে যেভাবে পে স্কেল হয় সেভাবে কিন্তু প্রদান করা হবে। 3 নম্বর all applicants must submit his or her form carefully since after final submission of the application form online no further রেকটিফিকেশন উইল বি অ্যালাউড। তাহলে কী বলছে যে সকল আবেদনকারীকে অবশ্যই তার ফর্মটি অর্থাৎ তাদের ফর্মটি সাবধানে জমা দিতে হবে, কারণ চূড়ান্ত জমা দেওয়ার অর্থাৎ ফাইনাল সাবমিশন দেওয়ার পরে কিন্তু আবেদনপত্রটি অনলাইনে জমা দেওয়া হবে অর্থাৎ অনলাইনে সাবমিশন হয়ে যাবে, আর কোনো রকম সংশোধনের অনুমতি কিন্তু দেওয়া হবে না। তো তোমাদেরকে ফর্ম ফিল ইনটা একদম ভালো করে একদম ক্লিয়ার কাটভাবে করতে হবে। তো তার জন্য আমরা স্টেপ বাই স্টেপ গাইডলাইন নিয়ে আসবো কীভাবে হাউ টু ফর্ম ফিল ইন এসএসসি 9-10 আর 11-12 সবগুলো কিন্তু একের পর এক আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে নিয়ে চলে আসার চেষ্টা করব।
ওয়ান বাই ওয়ান স্টেপ যেদিন থেকে আরম্ভ হবে পোর্টাল চালু হবে। এবং 4 নম্বর কী দেওয়া রয়েছে আমরা সেটা দেখে নেব, যে ইনফরমেশন অন equivalence of subject and information how to apply, pay and short FAQ will be notified before the commencement of online application process। তাহলে যেটা রয়েছে, অর্থাৎ অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার আগে বিষয়ের সমতুল্যতা এবং সমস্ত তথ্য কীভাবে আবেদন করবে বা এর যে টাকাটা বা ফিসটা কীভাবে প্রদান করবে এর একটি সংক্ষিপ্ত FAQ সম্পর্কে অবহিত করা হবে। এটা কিন্তু পোর্টালে কিন্তু দিয়ে দেওয়া হবে যে কীভাবে তোমরা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল করবে। এবং 5 নম্বর কী দিয়েছে, যে ইনকমপ্লিট অ্যান্ড ওর রং অ্যাপ্লিকেশন আর লিয়াবল টু বি রিজেক্টেড। তাহলে অসম্পূর্ণ অথবা ভুল আবেদনপত্র কিন্তু বাতিল বলে গণ্য হবে। 6 নম্বর, ক্যান্ডিডেটস মে রেফার টু দ্য রুলস 2025 অ্যান্ড উইল বি বাউন্ড বাই দ্য ফার্দার টার্মস অ্যান্ড কন্ডিশন কন্টেইনড ইন দ্য রুলস 2025 অ্যান্ড দ্য আদার অ্যাপ্লিকেবল গাইডলাইন্স। তাহলে প্রার্থীরা 2025 সালের নিয়মাবলী দেখতে পারেন এবং পরবর্তী শর্তাবলী দ্বারা আবদ্ধ থাকতে হবে তাদের প্রত্যেকে, এবং বিধি 2025 এবং অন্যান্য প্রযোজ্য নির্দেশিকায় কিন্তু উল্লেখিত যে শর্তাবলী সেইগুলো কিন্তু মেনে চলতে হবে, অর্থাৎ সেইগুলো সবগুলোই কিন্তু অ্যাপ্লিকেবল হবে। এবার 4 নম্বর যেটা দিয়েছে ওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শিডিউলড ডেটস ফর সেকেন্ড SLST 2025। তাহলে যে ডেটগুলো দেওয়া রয়েছে, টেন্টেটিভ একটা ডেট দেওয়া রয়েছে। প্রথম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাস 9-10 সেকেন্ডারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাস 11-12 হায়ার সেকেন্ডারি 2025। প্রথম কী দিয়েছে, যে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন করতে পারে। ওপেনিং ডেট হচ্ছে 16 জুন 2025 5টা থেকে, ক্লোজিং ডেট হচ্ছে 14 জুলাই 2025 5টা থেকে। তাহলে তোমরা দেখতে পেলে 1 মাস একটা দেওয়া রয়েছে। এবং লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ফি, অর্থাৎ ফিসটাকে তোমাকে কমপ্লিটলিভাবে পোর্টালে জমা করতে হবে, যেটা হচ্ছে 14 জুলাই, অর্থাৎ যেদিন কিন্তু লাস্ট অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন ডেট রয়েছে সেই দিনই। এবং এখানে মেনশন করে দেওয়া রয়েছে 11টা 59, অর্থাৎ রাত প্রায় 12টা পর্যন্ত কিন্তু রয়েছে। তারপরে ফিজ মাস্ট বি পেড অনলাইন, প্লিজ রেফার টু দ্য ইনফরমেশন ব্রাউজার টু বি আপলোড বিফোর কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান। তাহলে কী বলছে, যে ফিসটা তোমাকে অনলাইনে কিন্তু প্রদান করতে হবে। তার জন্য যে ইনফরমেশন যে ব্রাউচার রয়েছে সেই ব্রাউচারটাকে আপলোড করতে হবে বিফোর কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, সেই অনলাইন অ্যাপ্লিকেশান করার আগে। এবারে কী দিয়েছে, যে টেন্টেটিভ টাইম অফ দ্য রিটেন এক্সাম। তাহলে একটা টেন্টেটিভ টাইম দেওয়া রয়েছে, যে রিটেন এক্সামের টেন্টেটিভ টাইম কবে বা কখন হবে, একটা ডেট নির্ধারিত একটা ডেট দেওয়া রয়েছে। দ্য রিটেন এক্সাম উইল বি হ্যাল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025, দ্য এক্সাক্ট ডেটস উইল বি নোটিফাইড লেটার। তাহলে যেটা যে রিটেন এক্সামটা হবে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে এই বছরই, এবং সেই এক্সাক্ট ডেট কবে কী হবে সেটা কিন্তু অবশ্যই পরে আবার নোটিফাই করে দেবে ওরা পর্ষদের ওয়েবসাইটে। এবারে অ্যাডমিট কার্ড তোমরা কোথা থেকে কি সংগ্রহ করবে। অ্যাডমিট কার্ড অফ দ্য SLST উইল বি অ্যাভেলেবল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট, যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। অ্যাডমিট কার্ড তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবল পেয়ে যাবে নির্ধারিত দিনে। এবং ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্য সেম, এবং প্রত্যেক ক্যান্ডিডেটসকে অনুরোধ করা হচ্ছে এই জিনিসটাকে ডাউনলোড করতে। ডেট ফর ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড উইল বি অ্যানাউন্সড ইন ডিউ কোর্স বাট অ্যাটলিস্ট 7 days বিফোর দ্য এক্সামিনেশন ডেট। তাহলে যে অ্যাডমিটটা দেওয়া হবে, প্রদান করা হবে, যে ডেটটা প্রনাউন্স করা হবে অর্থাৎ অ্যানাউন্স করা হবে অফিসিয়াল সাইটে যেদিন পরীক্ষা হবে তার 7 দিন আগে থেকে কিন্তু তোমরা অ্যাডমিটটা কালেক্ট করতে পারবে অফিসিয়াল সাইটে গিয়ে, এবং অ্যাডমিটটাকে সংগ্রহ করতে পারবে। এবারে কী দেওয়া রয়েছে দেখো, যে ফিজ ফর এক্সামিনেশন, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। ফিজ ফর এক্সামিনেশন এক্সক্লুডিং ব্যাঙ্ক আদার পেমেন্ট রিলেটেড চার্জেস ওয়ার অ্যাপ্লিকেবল। মানে ব্যাংকের যে পেমেন্ট কিছু থাকে, এই যে ব্যাংকের যে ড্রাফট কাটলে যে একটা চার্জ নেই বা ফিজ নেই, বা আলাদা প্ল্যাটফর্মে যখন কিছু চার্জ নেই, সেটা তোমরা প্রত্যেকেই জানো, জিএসটি এটসেট্রা, তো সেগুলো বাদ দিয়ে তার টোটাল ফিজ কী থাকছে। পোস্ট নেম তোমরা দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার 1-2, এটি অ্যাসিস্ট্যান্ট টিচার সেকেন্ডারি 9-10, যেটা রয়েছে জেনারেল অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটস, যেটা যে 500 টাকা দিতে হবে, এবং SC ST এবং পিএইচ কোটার ক্যান্ডিডেট তাদেরকে 200 টাকা করে দিতে হবে। এবং এক্সট্রা ব্যাঙ্ক চার্জেস কিন্তু অ্যাপ্লিকেবল হবে, যে তোমার 200 টাকার মধ্যে ব্যাঙ্ক চার্জেস থাকবে বা 500 টাকার মধ্যে ব্যাঙ্ক চার্জেস তা নয়, তারা কিন্তু 500 টাকা পোর্টালকে দিতে হবে, সঙ্গে ব্যাঙ্ক চার্জ কিন্তু দিতে হবে যদি ডিমান্ড ড্রাফট যদি তোমরা কেউ কেটে থাকো বা কাটো, বা যেভাবে তোমরা পে করো না কেন তোমাদেরকে ব্যাঙ্কের চার্জেস কিন্তু এক্সট্রাভাবে পেড করতে হবে। এবং হায়ার সেকেন্ডারি একাদশ দ্বাদশের ক্ষেত্রে সেম থাকছে ফিজ 500 এবং 200, কোটা রিলেটেড জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটস ক্ষেত্রে 500, এবং SC ST পিএইচ ক্যান্ডিডেটসের ক্ষেত্রে 200 তোমরা দেখতে পাচ্ছ। এবার যেটা বলছে, যে ম্যানার অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাসেস 9-10 অ্যান্ড 11-12। দেখো কী বলছে, যে কী ম্যানার থাকবে ওই পোস্টটা 9-10 এবং 11-12-এর জন্য কী করা হবে তাদেরকে বাছাই করার জন্য সরকারি পদে, বা নির্বাচনের পদ্ধতিটা কীভাবে থাকবে। দেখো কী বলছে, যে সিলেকশন টু দ্য পোস্ট অফ টিচার্স ফর ক্লাস 9-10 অ্যান্ড 11-12 ইন স্কুলস শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন, evaluation of qualification of the candidates and oral interview and lecture demonstration to be determined by the commission in the manner specified in the rules 2025। তাহলে প্রথম কি বলা রয়েছে, যে বিদ্যালয়ের বা স্কুলের নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদের জন্য নির্বাচন লিখিত পরীক্ষা প্রথমে হবে।
প্রার্থীদের যোগ্যতার মূল্যায়ন দিতে হবে এবং একটা ওরাল ইন্টারভিউ অর্থাৎ মৌখিক সাক্ষাৎকার একটা দিতে হবে এবং যে স্পিচ ডেমনস্ট্রেশন একটা বা লেকচার ডেমনস্ট্রেশন একটা দিতে হবে, অর্থাৎ ডেমনস্ট্রেশন একটা ক্লাস করতে হবে, যা কমিশন কর্তৃক 2025 সালের বিধিতে উল্লেখিত পদ্ধতিতে নির্ধারিত হবে। এবার এই কোয়েশ্চেন কীভাবে থাকবে? কোয়েশ্চেন পেপারটা যেটা সেট করা থাকবে ইংলিশ এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজে। ইন ল্যাঙ্গুয়েজ পেপার্স ইট উইল বি ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ। যদি ইংলিশ হয়, কারো যদি কোর সাবজেক্ট যদি ইংলিশ হয় তাহলে ইংলিশে থাকবে পেপার, কারো যদি সংস্কৃত হয় তাহলে সংস্কৃত থাকবে পেপার, সেখানে অল্টারনেটিভ কোনো ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে না। আর যদি কারোর বাংলা হয় তাহলে অবশ্যই সেটা বাংলাতেই দেওয়া থাকবে। বুঝতে পারলে, যেগুলো হচ্ছে কোর সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ পেপার সেগুলোতে কিন্তু তাদের কোর ল্যাঙ্গুয়েজই থাকবে। এবার ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু বি অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স 9, 10 এবং 11, 12। তাহলে ক্যান্ডিডেটস কোনো প্রার্থী শুধুমাত্র অ্যালাউ হবে যে কোনো একটা মিডিয়ামে। এই যে ইনস্ট্রাকশন ফর দ্য পোস্ট অফ যে সিট পোস্ট দেওয়া রয়েছে নবম দশম একাদশ দ্বাদশ, এই দুটো ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরিতে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কেউ চাইলে কিন্তু দুটো ক্যাটাগরিতে একসঙ্গে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবারে দেওয়া রয়েছে যে প্রিপারেশন অফ দ্য প্যানেল ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স 11, 12 এবং 9, 10। তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে প্যানেলটাকে প্রিপেয়ার করা হবে এই সমস্ত পদের জন্য, এই সমস্ত যে সহকারী শিক্ষক পদ রয়েছে তাদের জন্য। প্রথম কী রয়েছে যে আফটার দ্য ইভালুয়েশন অফ দ্য ওএমআর সিট ওর আনসার সিট অফ দ্য রিটেন এক্সামিনেশন দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল প্রিপেয়ার অ্যান্ড পাবলিশ ইন দ্য ওয়েবসাইট ডিটেলস ইন দ্য ক্যান্ডিডেটস টু বি ফিল্ড ফর ইন্টারভিউ list strictly in accordance with preliminary merit score category wise on the basis of the rules 2025। তাহলে কি বলছে, লিখিত পরীক্ষার ওএমআর সিট বা উত্তরপত্র মূল্যায়নের পর কেন্দ্রীয় কমিশন তাদের ওয়েবসাইটে সাক্ষাৎকারের জন্য ডাকা সকল প্রার্থীর বিবরণ সাক্ষাৎকার তালিকা প্রস্তুত করবে এবং প্রকাশ করবে নিয়ম 2025-এর ভিত্তিতে প্রাথমিক মেধা স্কোরের বিভাগ অনুসারে। এবারে নাম্বার বি কী দেওয়া রয়েছে, দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল অলসো প্রিপেয়ার অ্যান্ড পাবলিশ দ্য অফিসিয়াল ওয়েবসাইট, এটা যেটা রয়েছে www.westbengalssc.com, মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেটস প্রিপেয়ার্ড সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ অন দ্য বেসিস অফ মার্কস obtained in written test, evaluation of academic score, marks of oral interview and lecture demonstration on the basis of the rule 2025। তাহলে এখানে দেওয়া রয়েছে যে কেন্দ্রীয় কমিশন 2025 সালের নিয়ম অনুসারে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বার, শিক্ষাগত স্কোরের মূল্যায়ন এবং মৌখিক সাক্ষাৎকার ও বক্তৃতা প্রদর্শনের নাম্বারের ভিত্তিতে বিষয়ভিত্তিক, মাধ্যমভিত্তিক, লিঙ্গভিত্তিক এবং বিভাগভিত্তিক প্রার্থীদের মেধা তালিকা প্রস্তুত ও অফিসিয়াল সাইটে প্রকাশ করবে, যেটা তোমাদেরকে আমি এই মুহূর্তে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করলাম, যেটা বলে দিলাম। এবং নাম্বার যেটা সি নাম্বারে কী রয়েছে যে দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল প্রিপেয়ার অ্যান্ড পাবলিশ দ্য অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com merit based panels of candidates subject wise, medium wise, gender wise and category wise of the merit list equal to the number of relevant vacancies and shall also prepare and publish in their website a category wise waiting list of the rest of the candidates of the merit list not included in the panel of the basis of the rules 2025। তাহলে কেন্দ্রীয় কমিশন অর্থাৎ সেন্ট্রাল কমিশন প্রাসঙ্গিক শূন্যপদের সংখ্যার সমান মেধা তালিকার প্রার্থীদের বিষয়ভিত্তিক এবং যে মিডিয়াম ভিত্তিক যেটা রয়েছে মিডিয়াম ওয়াইজ, লিঙ্গভিত্তিক অর্থাৎ জেন্ডার ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ বিভাগ ভিত্তিক, মেধা ভিত্তিক একটা প্যানেল অফিসিয়াল ওয়েবসাইটে প্রস্তুত এবং প্রকাশ করবে এবং বিধি 2025-এর ভিত্তিতে প্যানেলে অন্তর্ভুক্ত নয় এমন মেধা তালিকার বাকি প্রার্থীদের একটি বিভাগ ভিত্তিক যে মান তালিকাও তাদের ওয়েবসাইটে প্রস্তুত করবে এবং ওরা কিন্তু প্রকাশ করবে। নাম্বার ডি কী বলেছে, ইন দ্য ইভেন্ট অফ omission or error or any mistake of any nature to fill in the OMR seat by a candidate, the OMR seat of such candidates may not be evaluated and the application of such candidates will be liable to rejected। তাহলে কি বলছে যে যদি কোনো প্রার্থীর OMR সিট পূরণে কোনো ভুল থাকে তাহলে সেই প্রার্থীর OMR সিট মূল্যায়ন করা যাবে না এবং সেই প্রার্থীর আবেদন বাতিল বলে গণ্য হবে। একদম ক্লিয়ার কাট কথা কিন্তু বলে দিচ্ছে এখানে, খুবই ভালো কথা। এই কতটুকুকে স্ট্রিক্টলি পালন করা হয় বা মেনটেন্যান্স করা হয়। এবারে কী বলছে, দেয়ার উইল বি অনলি ওয়ান কারেক্ট অপশন carrying 1 mark out of 4 option provided for every question। তাহলে এখানে কি বলা রয়েছে, প্রতিটি প্রশ্নের জন্য প্রদত্ত 4টি বিকল্পের মধ্যে কেবল একটি সঠিক বিকল্প থাকবে যার নাম্বার 1 নাম্বার থাকবে। তাহলে এখানে ফরচুনেট যে কোনোরকমভাবে কোনো কিছু নেগেটিভ মার্কিং থাকছে না, আশা করা যাচ্ছে। নেগেটিভ মার্কিং থাকলে এখানে কিন্তু অবশ্যই বলে দিত ইজ অ্যান্ড এভরিথিং সব কিছুটাই। এবারে এফ দাগেরটা কী বলছে যে দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল পাবলিশ সার্চ প্যানেলস অ্যান্ড ওয়েটিং লিস্ট অফ ক্যান্ডিডেটস ইন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন এজ ওয়েল এজ at the offices of the regional commission. A copy of SAM will be submitted to the West Bengal Board of Secondary Education, School Education Department and the Directorate of School Education for information। তাহলে কি বলছি যে কেন্দ্রীয় কমিশনের ওয়েবসাইট এবং অফিসগুলিতে প্রার্থীদের এই ধরনের প্যানেল এবং অপেক্ষমান বা ওয়েটিং লিস্টের যে তালিকা প্রকাশ করবে, কোথায় সেটা হচ্ছে আঞ্চলিক কমিশন অর্থাৎ রিজিওনাল যে কমিশন রয়েছে সেখানে, এবং তথ্যের জন্য এর একটি কপিও
ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে তারা পাঠাবে এবং স্কুল শিক্ষা বিভাগ এবং স্কুল শিক্ষা অধিদপ্তরে জমা দেওয়া হবে বা পাঠানো হবে। নাম্বার 9 যেটা বলেছে যে ভ্যালিডিটি অফ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট। তাহলে কি বলেছে? ভ্যালিডেশন নিয়ে কথাবার্তা বলেছে, বৈধতা নিয়ে কথাবার্তা বলেছে। ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেইন ভ্যালিড ফর 1 year ফ্রম দ্য ডেট অফ দ্য ফার্স্ট কাউন্সিলিং। তাহলে প্রত্যেকটা প্যানেল এবং ওয়েটিং লিস্টের যে তালিকা থাকবে প্রথম কাউন্সিলিংয়ের তারিখ থেকে 1 বছরের জন্য কিন্তু বৈধ থাকবে ফর 1 year, যেটা বৈধতা বা ভ্যালিডেশন থাকবে। Provided that the names of candidates shall not be recommended against any post other than the post applied for against any vacancy which has not been notified final vacancy as defined in the rules 2025, only in the case when a candidate willing to join the vacancy recommended for him fails to join due to some issues arising out of vacancy problem can an alternative arrangement be provided। তাহলে কি বলছে এখানে? তবে একটা শর্ত দেওয়া রয়েছে যে তবে শর্ত থেকে বিজ্ঞপ্তি না দেওয়া কোনো শূন্যপদ অর্থাৎ বিধি বা রুল 2025-এ সংজ্ঞায়িত চূড়ান্ত শূন্যপদ ব্যতীত অন্য কোনো পদের জন্য প্রার্থীদের নাম সুপারিশ করা হবে না, শুধুমাত্র সেই ক্ষেত্রে যখন তার জন্য সুপারিশকৃত শূন্য পদে যোগদান করতে ইচ্ছুক প্রার্থী শূন্য পদ সমস্যার কারণে উদ্ভূত কিছু সমস্যার কারণে যোগদান করতে ব্যর্থ হন, তখন বিকল্প ব্যবস্থা প্রদান করা যেতে পারে। এবার নাম্বার 10 যেটা ভ্যাকেন্সি পজিশন এখানে কিন্তু দেওয়া রয়েছে। এই যে ভ্যাকেন্সি পজিশন তোমরা দেখতে পাচ্ছ যে পাবলিশড ইন WBSSC অফিসিয়াল ওয়েবসাইট উইথ নোটিফিকেশন, যেটা আমি তোমাদেরকে ভিডিওর লাস্টে একদম দেখিয়ে দেবো কত কি কোন পোস্টে কী ভ্যাকেন্সিজ রয়েছে। এলিজিবিলিটি এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন ফর সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার 19 ক্লাসেস ইন স্কুল। তাহলে এখানে যে এজ লিমিট দেওয়া রয়েছে আমি চটজলদি বলার একটু চেষ্টা করবো, কারণ আরও অনেকগুলো রয়েছে, তো চটজলদি একটু বলার চেষ্টা করছি আমি। এখানে নেম অফ দ্য পোস্ট এসএল নাম্বার দিয়েছে, নেম অফ দ্য পোস্ট এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন এজ লিমিট এটসেট্রা। তো নবম দশম শিক্ষকদের জন্য যেটা এসেন্সিয়াল বা প্রয়োজনীয় রয়েছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যাটলিস্ট 50% মার্কস ইন ইদার গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন ওর ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড ব্যাচেলার অর এডুকেশন অর্থাৎ বিএড ফ্রম আ ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন রিকগনাইজড ইনস্টিটিউশনকে দরকার, না হলে 4 year ডিগ্রি অফ বিএড বিএ এড বিএসসি ইএড ফ্রম এনি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রিকগনাইজড ইউনিভার্সিটি, মানে যাদের 4 বছরের ইন্টিগ্রেটেড একটা কোর্স ছিল যে গ্র্যাজুয়েশনের সঙ্গে বিএড, সেটা করলেও কিন্তু চলবে, কোনো অসুবিধা নেই। এবার এজ লিমিট এখানে তোমরা অনস্ক্রিনে হয়তো দেখতে পাবে এজ লিমিট যারা দেওয়া রয়েছে, যে এজ লিমিট দেখতে পাচ্ছ এখানে যে মিনিমাম এখানে কী দেওয়া রয়েছে যে 21 years and maximum 40 years. Upper age limit is however relaxable by 5 years for scheduled caste, scheduled tribe candidates, 3 years of backward class candidates and 8 years for the physically handicapped candidates। তাহলে থাকছে তোমার 21 থেকে 40 বছর পর্যন্ত যারা 9-10-এর টিচার হতে চাইছো, শিক্ষক হতে চাইছো, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এজ রিল্যাক্সেশনের কথা আসতে এখানে কিন্তু শিডিউল কাস্ট এসসিদের জন্য 5 বছর, এসটিদের জন্য 3 বছর এবং ওবিসিদের জন্য দেওয়া হয়েছে, একটু আমি ভুল বলে ফেললাম, যে এসসি এবং এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য দেওয়া রয়েছে 3 বছর এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য 8 বছর রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। এখানে সমস্ত নোটসগুলো যদি আমরা দেখি যে রিল্যাক্সেশন অফ 5 মার্কস ইন এডুকেশনাল কোয়ালিফিকেশন উইল বি অ্যালাউড ইন দ্য কেস অফ রিজার্ভড ক্যান্ডিডেটস। তাহলে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় 5 নম্বর কিন্তু একটু কি কনসিডারেশন করা যাবে বা করা হবে। 2 নম্বর দ্য মিনিমাম কোয়ালিফিকেশন এজ প্রেসক্রাইবড বাই এনসিটি অ্যাটেইনড অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল বি কনসিডার্ড ফর একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশনস। তাহলে কি বলছি যে অনলাইন আবেদনপত্র গ্রহণের শেষ তারিখে বা তার আগে এনসিটি কর্তৃক নির্ধারিত ন্যূনতম যোগ্যতা এবং আবেদনপত্রে উল্লেখিত যোগ্যতা কেবলমাত্র শিক্ষাগত এবং যে পেশাদার যোগ্যতার জন্য বিবেচিত হবে। 3 নম্বর দিয়েছি যে এজ লিমিট শ্যাল বি কনসিডার্ড অন বেসিস অফ এজ অন 1st of January 2025। তাহলে বয়সীমা 1 জানুয়ারি 2025 তারিখের বয়সের ভিত্তিতে বিবেচনা করা হবে। 1 জানুয়ারি 2025 পর্যন্ত যে বয়সের লিমিটেশন থাকবে সেইটার মধ্যে কিন্তু তোমাকে কাউন্ট করে তোমাকে ফর্ম ফিল করতে হবে। 4 নম্বর এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন গিভেন দ্য বেনিফিট অফ এজ রিল্যাক্সেশন অ্যাজ পার অর্ডার ডেটেড 3/4/2025 of Honorable Supreme Court, provided further that a person who comes under more than one category shall be eligible for only one benefit of relaxation which shall be considered most beneficial to him or her। তাহলে এখানে কি বলছি যে মাননীয় সুপ্রিম কোর্টের যে 3রা এপ্রিল অর্থাৎ 3 এপ্রিল 2025 তারিখে আদেশ অনুসারে বয়সের যে ইয়েটা দিয়েছিলেন, ছাড়টি দিয়েছিলেন বা সুবিধাপ্রাপ্ত প্রার্থীদের বয়স যে ছাড় দেওয়া হয়েছে, বয়সের মধ্যে একটা মার্জিনালাইজড করা রয়েছে, বেনিফিট দেওয়া রয়েছে, রিল্যাক্সেশন দেওয়া রয়েছে এবং আরও এর প্রেক্ষিতে আরও কিন্তু মানে আরও শর্ত সাপেক্ষ বলা হচ্ছে যে একাধিক শ্রেণীর আয়তায় আসা ব্যক্তি কেবলমাত্র একটি মাত্র যে রিল্যাক্সেশনের বেনিফিটের জন্য যোগ্য হবেন, যা তার জন্য সবচেয়ে উপকারী বলে বিবেচিত করা হচ্ছে। এখানে এবারে দেখে নেব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর।
এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট, সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য পোস্ট, এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন, বিএড এটসেট্রা অ্যাজ লিমিট। এবারে কী দেওয়া রয়েছে, টিচার্স ক্লাসেস একাদশ দ্বাদশ অর্থাৎ 11 এবং 12। এসেন্সিয়াল কী দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকে দেখো যে পোস্ট গ্রাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ওর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম আর রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড ব্যাচেলর অফ এডুকেশন অর্থাৎ বিএড ফ্রম NCTE অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রিকগনাইজড ইনস্টিটিউশন, নাহলে পোস্ট গ্রাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস or its equivalent from recognized university and BAED and BSc-ED from any NCTE recognized institute or institution। তাহলে তোমাদেরকে এই পোস্টের জন্য এই অ্যাসিস্ট্যান্ট টিচার এটি 11-12 জন্য তোমাদেরকে পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ মাস্টার ডিগ্রিতে মাস্টার্সে তোমাদের 50% মার্কস লাগবেই লাগবে এবং তার সাথে কিন্তু বিএড লাগবে। তাছাড়া পোস্ট গ্রাজুয়েটে তোমাদেরকে থাকতে হবে 50% মার্কস যে কোনো ইউনিভার্সিটির রিকগনাইজড ইউনিভার্সিটির আন্ডারে, এবং তার সঙ্গে থাকতে হবে BAED অর্থাৎ ইন্টিগ্রেটেড কোর্স, নাহলে আর্টসের জন্য এবং সায়েন্সের জন্য BSc-ED ইন্টিগ্রেটেড কোর্স যেটা NCTE রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে হওয়া চায়। এবারে এর যে এজ রিল্যাক্সেশন স্যাম দিয়েছে 20 থেকে 40 পর্যন্ত এজ লিমিট রিল্যাক্সেশন রয়েছে। এসসি এবং এসটিদের জন্য 5 বছর দেখতে পাচ্ছ, এবং যে ওবিসিদের জন্য 3 বছর, এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ পিএইচ ক্যান্ডিডেটসের জন্য রয়েছে 8 বছর। এখানেও কিন্তু যেটা আমি বললাম সেমভাবেই কিন্তু এই NB নোটসগুলোটা দেওয়া রয়েছে, তাই কিন্তু আমি আর বারে বারে পড়ার চেষ্টা করছি না। এবারে নোট এখানে দিয়ে দেওয়া রয়েছে যে কোয়ালিফিকেশন অবটেন্ড on or before কি দেওয়া রয়েছে, দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল অনলি বি কাউন্টেড ফর একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন। তাহলে কি বলছি যে এখানে যে দ্রষ্টব্য যে অনলাইন আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ বা তার আগে প্রাপ্ত এবং আবেদনপত্রে উল্লেখিত যোগ্যতা শুধুমাত্র একাডেমিক এবং পেশাদার যোগ্যতার জন্য, অর্থাৎ যে প্রফেশনাল যে কোয়ালিফিকেশন যেটা বিএড রয়েছে তার জন্য কিন্তু গণনা করা হবে। ফর কনসিডারেশন অফ বিলঙ্গিং টু রিজার্ভ ক্যাটাগরিজ দ্য সার্টিফিকেট ইস্যুড বাই দ্য competent authorities of only the government of West Bengal on or before the last date of receiving online application shall be treated as valid documents। তাহলে কি বলছে, candidates belonging to such categories from other state will have to appear age কি দেওয়া রয়েছে যে general candidates only without any concession relaxation in respect of age and fees and cut-off or qualifying marks। তাহলে এখানে একটু জাস্ট ভালো করে তোমরা নোটসটা নেওয়ার চেষ্টা করবে যে যেটা সংরক্ষিত শ্রেণী যারা দেওয়া রয়েছে ফর কনসিডারেশন বিলঙ্গিং রিজার্ভড ক্যাটাগরি, যেটা সংরক্ষিত শ্রেণীর অন্তর্ভুক্তির বিবেচনায় অনলাইন আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের বা তার আগে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা শংসাপত্রগুলি বৈধ নথি হিসেবে গ্রহণ করা হবে। অন্যান্য রাজ্যের এই ধরনের বিভাগের প্রার্থীদের এই হিসেবে অর্থাৎ যে আলাদা এই হিসেবে যে উপস্থিত হতে হবে, কি যে জেনারেল ক্যান্ডিডেটস যারা আলাদা আলাদা রাজ্য থেকে যদি এই ধরনের বিভাগের প্রার্থীদের জন্য এটা কিন্তু অ্যাপ্লিকেবল করা রয়েছে যে বয়সের কোনোরকমভাবে কোনো কনসেশন ফিজ বা কাট অফ বা যোগ্যতা চিহ্নের ক্ষেত্রে কোনো ছাড় বা কোনো রিল্যাক্সেশন ছাড়াই শুধুমাত্র সাধারণ প্রার্থীদের জন্য, মানে কোনোরকমভাবে ওরা কিন্তু ছাড় পাবে না। আলাদা স্টেট থেকে যারা অন্যান্য রাজ্য থেকে এই ধরনের বিভাগের বা আমাদের এই পরীক্ষার জন্য বসতে পারবে তাদের জন্য কিন্তু কোনোরকমভাবে কোনো ছাড় থাকছে না। এবারে কি বলছে 12 নম্বরটা যারা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। 12 নম্বর যেটা দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কোন মিডিয়ামের হতে হবে। ক্যান্ডিডেটস উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ক্লাসেস 9-10 and classes 11-12 having Bengali or English or Hindi, Nepali or Oriya or Santali or Telugu or Urdu as the medium of instruction shall have passed Bengali or English or Hindi or Nepali or Oriya, Santali or Telugu or Urdu as the case may be at the appropriate level of examination specified alleged in the rules of 2025। তাহলে কি বলে শিক্ষার যে মাধ্যমটা দিয়েছে নবম দশম শ্রেণী এবং যে একাদশ দ্বাদশ শ্রেণীতে সহকারী শিক্ষক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে নির্বাচিত হতে ইচ্ছুক যেসব প্রার্থী, যেখানে তাদেরকে বাংলা বা ইংরেজি বা হিন্দি বা নেপালি বা ওড়িয়া বা সাঁওতালি বা তেলেগু বা উর্দু শিক্ষার মাধ্যম হিসেবে থাকবে, যাতে এই সমস্ত যে মাধ্যম তাদেরকে গণ্য করা হবে তাকে 2025 সালের নিয়ম অনুসারে যথাযথ স্তরের পরীক্ষায় বাংলা বা ইংরেজি বা হিন্দি বা নেপালি বা ওড়িয়া বা সাঁওতালি বা তেলেগু বা উর্দু যথাসম্ভব উত্তীর্ণ হতে হবে। তাদের যে কোনো নিজ যে রিজিনাল ল্যাঙ্গুয়েজ আছে তোমরা প্রত্যেকে কিন্তু পিক আউট করতে পারো, শুধু লিটারেচার সাবজেক্টগুলো বাদ দিয়ে। আবার রিলেটেড ইনফরমেশান যারা দেওয়া রয়েছে, রিলেটেড ইনফরমেশান ও অনেকগুলা দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেটস উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9, 10, 11, 12 any government aided sponsor school should satisfy himself about his eligibility before applying and shall be personally responsible in case he is not eligible to apply as per given eligibility criteria। তাহলে নবম দশম বা নবম শ্রেণীর সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হতে ইচ্ছুক প্রার্থী, যে কোনো নবম দশম হতে পারে বা একাদশ দ্বাদশ যারা নির্বাচিত হতে ইচ্ছুক যেসব প্রার্থী যে কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত বা স্পন্সরকৃত স্কুল
রয়েছে আবেদন করার আগে তার যোগ্যতা সম্পর্কে নিজেকে স্যাটিসফাইড করতে হবে এবং যদি তাকে সেই আইন অনুযায়ী আবেদন করার যোগ্য যদি সে না হয় তাহলে ব্যক্তিগতভাবে দায়ী যোগ্যতার মানদণ্ড কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে। বি নাম্বার, ইফ ক্যান্ডিডেটস ইজ অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য স্টেট লেভেল টেস্ট সিলেকশন টেস্ট ইট ডাজন্ট মিন দ্যাট এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেটস হ্যাভ বিন ফাইনালি ভেরিফাইড। তাহলে কী বলা রয়েছে, যদি কোনো প্রার্থীকে রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয় এর অর্থ এই নয় যে প্রার্থীর যোগ্যতা চূড়ান্তভাবে নির্ধারিত হয়েছে যারা বা ভেরিফাইড করা হয়েছে। এবারে সি জায়গাটা কী বলেছে যে সিলেকশন ডাজন্ট হ্যাজ এনি রাইট ইন দ্য ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট। তাহলে কী বলছে যে নির্বাচন প্রার্থীর ওপর নিয়োগের কোনো অধিকার ন্যস্ত করতে পারবে না। এবং ডিটা দিয়েছে যে এলিজিবিলিটি অফ a candidate who has qualified shall be verified by the commission at any time up to final counseling stage and then at any time by appointing authority। তাহলে কী বলা রয়েছে সেখানে যে যোগ্য প্রার্থীর যোগ্যতা যাচাই করা হবে বা করবে কমিশন যে কোনো সময় চূড়ান্ত কাউন্সিলিং পর্যায় পর্যন্ত এবং তারপর যে কোনো সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক কিন্তু সেই ক্যান্ডিডেটের এলিজিবিলিটিকে কিন্তু চেক করা যেতে পারে। এবারে কি যে নো টিএডিএ উইল বি পেড টু দ্য ক্যান্ডিডেটস ফর অ্যাপিয়ারিং ইন দ্য এক্সামিনেশন অর ইন্টারভিউ। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না বা ইন্টারভিউর জন্য কোনো রকমভাবে টিএ বা ডিএ প্রদান করা হবে না। এবারে ইম্পর্টেন্ট নোটস যেগুলো দেওয়া রয়েছে 14 নম্বরের এবং লাস্ট পয়েন্টটা ইম্পর্টেন্ট নোটস যেটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে গুরুত্বপূর্ণ একটা নোটস। এখানে কি দেওয়া রয়েছে যে দ্য ক্যান্ডিডেটস অর দ্য ক্যান্ডিডেচার অফ ক্যান্ডিডেটস নট কমপ্লাইং উইথ দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড রুলস 2025 শ্যাল বি রিজেক্টেড। নির্দেশাবলী এবং নিয়ম মেনে না চলা প্রার্থীদের যে প্রার্থিতা 2025-এ বাতিল করা হবে, তাদের যে ক্যান্ডিডেচারটাকে বাতিল করা হবে, ক্যান্সেল করা হবে, রিজেক্ট করা হবে। 3 নম্বর, ক্যান্ডিডেট শুড এন্টার হিজ অর হার পার্টিকুলার্স দ্যাট ইজ নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ এজ ফর হিজ অর হার মাধ্যমিক সার্টিফিকেট এজ ফর সার্টিফিকেটস অফ ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশন। প্রার্থীকে অর্থাৎ ক্যান্ডিডেটকে তার বিবরণ যেন যেমন তার নাম, পিতার নাম, মাতার নাম লিখতে হবে এবং মাধ্যমিক সার্টিফিকেট অথবা এই যে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে প্রদানকৃত যে সার্টিফিকেটগুলি পাওয়া হয়েছে তার অনুসারে কিন্তু তার নাম এবং জন্ম তারিখ যেরকম সেম থাকে। 3 নম্বর কি বলা রয়েছে যে ইট ইজ রিকোয়েস্টেড টু ইচ ক্যান্ডিডেট শুড সাবমিট হিজ ফর্ম কেয়ারফুলি এজ আফটার সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম নো ফার্দার রিফ্লেকশন উইল বি অ্যালাউড। তাহলে প্রতিটি প্রার্থী নিম্নলিখিত পদ্ধতি অনুসারে সাবধানতার সাথে তাদের ফর্ম জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার পরে আর কোনো রকমভাবে কোনো সংশোধন অনুমোদিত করা যাবে না। এবারে লাস্ট পয়েন্ট যেটা দেখতে পাবে তারপর এখানে দেওয়া রয়েছে টেন্টেটিভ শিডিউল আরেকবার দেওয়া রয়েছে, ভালো করে তোমরা পড়ে নেবে। নোটিশটি আমি একদম এজিটিজ লাইন বাই লাইন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। 4 নম্বর দিয়েছে কমিশন উইল ডিউলি ইনফর্ম ক্যান্ডিডেটস থ্রু ওয়েবসাইট নোটিফিকেশন দ্য ডিটেলস অফ হেল্পলাইন নাম্বারস বিফোর কমেন্সমেন্ট অফ দ্য রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাসিস্ট্যান্ট অফ ক্যান্ডিডেটস। তাহলে কমিশন প্রার্থীদের ওয়েবসাইট বিজ্ঞপ্তির মাধ্যমে যথাযথভাবে বিস্তারিত জানাবে। অনলাইন আবেদন গ্রহণ করার শুরুর আগে হেল্পলাইন নাম্বারে প্রার্থীদের সহায়তা করার চেষ্টা করবে। ঠিক আছে। এবার টেন্টেটিভ শিডিউল যেটা দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকেই দেখো, টেন্টেটিভ শিডিউল একদম ভালো করে দেখবে। টেন্টেটিভ শিডিউল যেটা রয়েছে যে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন মানডে থেকে শুরু হচ্ছে, অর্থাৎ মানডে বিকাল 5টা থেকে 16/6/25 থেকে 16 জুন থেকে আরম্ভ হচ্ছে। এবার এন্ড অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন মানডে অর্থাৎ 14 জুন শেষ হচ্ছে 5টার সময় বিকেল। লাস্ট ডেট অফ রিসিভড অ্যাপ্লিকেশন ফি যেটা 14 জুনে কিন্তু শেষ হচ্ছে এবং রাত 12টা পর্যন্ত টাইম দেওয়া থাকছে। টেন্টেটিভ ডেট অফ রিটেন টেস্ট ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025 এবং টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট ফোর্থ উইক অফ দ্য অক্টোবর 2025। ইন্টারভিউ দেখতে পাচ্ছ ফার্স্ট উইক টু থার্ড উইক অফ নভেম্বর টেন্টেটিভ একটা দেওয়া রয়েছে এবং পাবলিকেশন অফ প্যানেল দেওয়া রয়েছে 24/11/2025 কিন্তু পাবলিকেশন হবে এবং টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ কাউন্সিলিং রিকমেন্ডেড যেটা রয়েছে 29/11/2025 একটা কমেন্সমেন্ট করবে, কাউন্সিলিং একদম সুপারিশ করবে বিভিন্নভাবে যেভাবে তার এজিটিস প্রসিজিওর রয়েছে সেই প্রসিজিওরের মাধ্যমে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আজকেরই একটা দেওয়া রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পুরোপুরিভাবে আমি A to Z পুরো বিস্তারিত বলার চেষ্টা করলাম। আশা করি সর্বত্রটাই তোমরা ম্যাচ করিয়ে দেখে নিতে পারো। তো এই যে ব্যাপার টোটাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বয়স, শুধু সিলেবাসটা আমি দেখাতে পারলাম না এবং সিলেবাস আর যেটা রয়েছে তোমাদের কত কি ভ্যাকেন্সি রয়েছে কোন কোন পোস্টে সেটা অলরেডি আমি কমিউনিটি পোস্টে আমি দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে দেখে নিতে পারো 9, 10 এবং 11, 12-এর জন্য। তাই আমি আর দেখানোর চেষ্টা করছি না, সময়টাকে দীর্ঘায়িত করবো না। তো যাই হোক, যদি তোমাদের এই নোটিফিকেশানটি বা এই ডকুমেন্টারি ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে, যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করবে এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। সর্বত্র এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেল তোমাদের সামনে জেনুইন একটা আপডেট তুলে ধরার চেষ্টা করে, হয়তো আপডেটটা একটু ডিলে হয় কিন্তু জেনুইন আপডেট দেওয়ার চেষ্টা করে। সো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ আ নাইস ডে, টাটা, বাই বাই।